নমস্কার। গতকাল আমরা জানছি আফিম যুদ্ধের একটা সংক্ষিপ্ত ইতিহাস বলা চলে বা কিভাবে হলো এই ব্যাপারে। আজকে একটা নতুন জিনিস জানার চেষ্টা করব। সেটি হলো উপনিবেশবাদ। আমরা সবাই জানি উপনিবেশবাদ কী? সেটা হলো যে একটা দেশ অন্য দেশে গিয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য বিস্তার করে সেই দেশগুলোকে দখল করে নেয় এবং সেই দেশগুলোকে শাসন করতে থাকে। সাধারণত আমরা এটাই বুঝে থাকি উপনিবেশবাদ বলতে। কিন্তু কেন দখল করে? সেটা কি আমরা কেউ জানি? বা আমরা ভাবতে পারি যে হয়তো ক্ষমতার জন্য, শুধু ক্ষমতা বা নিজেদের ধন-সম্পত্তি বাড়ানোর জন্য। তো এটা একটা কারণ অবশ্যই। কিন্তু এই কারণটাই সব কারণ না, ঠিক আছে? এর পিছনে আরও অনেক কারণ আছে। রাজনৈতিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে। তো আজকে আমরা উপনিবেশবাদের পিছনের অর্থনৈতিক কারণটা জানবো যে কোন কারণে আসলে অন্যান্য দেশগুলো বা ক্ষমতাশালী দেশগুলো তাদের উপনিবেশবাদ বা উপনিবেশ সৃষ্টি করতে পাগল হয়ে থাকে, ঠিক আছে? এই ব্যাপারে আজকে একটু সংক্ষিপ্ত বলা যায়, সংক্ষিপ্ত আকারে জানবো। উপনিবেশবাদ বুঝতে হলে আমাদের আগে ক্যাপিটালিজম সম্পর্কে জানতে হবে। ক্যাপিটালিজম হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা কি? যদি একটা উদাহরণ দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ধরেন আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত জিনিসপত্র ইউজ করি। সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ, টুথপেস্ট, এরপরে পড়াশুনো করার জন্য কলম, খাতা, এছাড়া রাত্রে আলো জ্বালানোর জন্য বাতি, এভরিথিং সব কিছুই। তো এই সব কিছু তো কেউ না কেউ তৈরি করে বা কোনো না কোনো জায়গায় সৃষ্টি হয়। তো এইগুলো কীভাবে পাই আমরা? আমরা প্রথমত হয় বাজারে যাই, বাজারে গিয়ে কোনো দোকানদারের কাছ থেকে এটা কিনে আনি, তাই তো? তো দোকানদারের কাছ থেকে দোকানদার কোত্থেকে পাই? দোকানদার কোনো মালিকের কাছ থেকে বা কোনো শিল্পপতির কাছ থেকে। আমরা হয়তো একটু স্বল্প পরিসরে যদি ভাবি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাইকারি মার্কেট থেকে। তো পাইকারি মার্কেটটা কোথায় পাই? তারা আবার সরাসরি গোডাউনের সাথে বা শিল্প শিল্প কারখানার সাথে যোগাযোগ রাখে, সেখান থেকে পায়। এখন পুঁজিবাদী অর্থনীতিতে বা ক্যাপিটালিজমে এই যে শিল্প কারখানাগুলো, এই শিল্প কারখানাগুলো কী হয়? এগুলো ব্যক্তি মালিকানায় থাকে। অর্থাৎ এই শিল্প কারখানাগুলো সব নিয়ন্ত্রণ করে ব্যক্তিরা, ঠিক আছে? একজন একক ব্যক্তি। এখানে কোনো সরকারের মানে কর্তৃত্ব থাকে না বা সরকার কোনো কিছু করতে পারে না এর বিপক্ষে। তো আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে বাংলাদেশে তো দেখি অনেক, যেমন বসুন্ধরা, সিটি গ্রুপ, কত বড় বড় কোম্পানি আছে, আকিজ গ্রুপ, এগুলো তো ব্যক্তি মালিকানায়। তো এক্ষেত্রে জানতে হবে যে বাংলাদেশ মূলত হচ্ছে একটা মিশ্র অর্থনীতির দেশ, ঠিক আছে? এখানে যেমন ব্যক্তি মালিকানাও আছে, তেমনি সমাজতান্ত্রিক অর্থাৎ সরকার মালিকানাও আছে, ঠিক আছে? সেই হিসেবে বাংলাদেশে ২ রকমের একত্রে মিশ্র অর্থনীতির দেশ বলা হয় বাংলাদেশকে। আচ্ছা, তাহলে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ হলে সমস্যা কী? এবার একটু এই ব্যাপারে আলোচনা করব। মূলত শিল্প বিপ্লবের পরে প্রথম পুঁজিবাদী অর্থনীতি শুরু হয় আমরা বলতে পারি আমেরিকায়, ঠিক আছে? আমেরিকায় প্রথম পুঁজিবাদী অর্থনীতির চালু হয় বা সেইখানে শিল্প বিপ্লবের সময় যে ধনী লোকগুলো ছিল তারাই মূলত এই পুঁজিবাদী অর্থনীতিকে পরিচালনা করতে শুরু করে। কীভাবে? তাদের যে বড় বড় কলকারখানা, শিল্প কারখানা, এগুলো সব তাদের নিয়ন্ত্রণে থাকে। এই ক্ষেত্রে সমাজে ২টা শ্রেণী বসবাস করে, ৩টা শ্রেণী সরি। একটা হলো বড়লোক বা পুঁজিবাদী শ্রেণী, যারা সবথেকে সমাজের সবথেকে উপরে অবস্থান করে। আরেকটা হচ্ছে একটু নিম্ন শ্রেণী, আমরা যাদের বণিক বলি বা কম পুঁজিওয়ালা ব্যক্তিরা। আরেকটা গ্রুপ থাকে, তারা হচ্ছে একেবারে নিঃস্ব, কৃষক শ্রেণী। তাদের কিছু নেই এক কথায়। তাদের ইনকাম করার জন্য নিজের শরীরের শক্তি ছাড়া আর কিছুই তাদের নাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তারা কি করে? তাদের তো জমি জায়গা নেই, কিচ্ছু নাই, যারা একেবারে সমাজের নিম্ন শ্রেণী। তারা পুঁজিবাদীদের যে কলকারখানাগুলো আছে এইসব জায়গায় কাজ করতে শুরু করে। সাপোজ আমি যদি একটা হিসাব দেই যে একজন পুঁজিবাদীর ১০০ বিঘা জমি আছে, ঠিক আছে? তো ১০০ বিঘা জমিতে কী কী চাষ করবে সেটা নিশ্চয়ই পুঁজিবাদী যে জমির যে মালিক সেই ঠিক করবে। তো তার নির্দেশ অনুসারে এই শ্রমিকগুলো কাজ করবে। এটাই হচ্ছে সমাজের একেবারে নিম্ন শ্রেণী এবং এদের কোনো হাত নাই, অর্থাৎ জমির মালিক যা বলবে এরা তাই করবে। এভাবে তারা এই যে কৃষক শ্রেণী বা নিম্ন শ্রেণী, এদের দিয়ে কাজ করিয়ে নেবে। এবার যে উৎপাদন যন্ত্রের মালিক, যে পুঁজিবাদী শ্রেণী, এরা সেই জিনিসটাই উৎপাদন করবে যেটাতে সবথেকে বেশি লাভ হবে। পুঁজিবাদীর প্রথম ও শেষ কথা হলো এতে আমার পুঁজি বাড়াতে হবে আর কি, আমার লাভ করতে হবে, যেখানে বেশি লাভ সেটাই পুঁজিবাদী, ঠিক আছে? তাদের মূল লক্ষ্যই হচ্ছে লাভ করা, মুনাফা অর্জন করা। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির মূল লক্ষ্য। এখন কি করে তারা?
তারা সমাজে যে জিনিসটার সবথেকে বেশি চাহিদা সেই জিনিসটা উৎপাদন করবে। এখন এখানে কিছু সমস্যা আছে, ঠিক আছে উৎপাদন করুক, কিন্তু যে জিনিসটা খুবই প্রয়োজন কিন্তু সবসময় প্রয়োজন হয় না, ঠিক আছে? খুব প্রয়োজন কিন্তু সবসময় প্রয়োজন। আমরা যদি বলি যে আগেরকার সময়ে তখন এই যে ক্যান্সার রোগ ছড়িয়ে যায় নাই, ঠিক আছে? তো ক্যান্সারের ওষুধ একটা খুব গুরুত্বপূর্ণ মানে ঔষধ বলতেই হবে, কেননা এই ঔষধের উপর ডিপেন্ড করবে কে বাঁচবে কে মরবে। তো মনে করেন একটা দেশে 5 জন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত, তো 5 জন ব্যক্তির জন্য হলেও ঔষধটা আমাদের তৈরি করা লাগবে, বা ওই ঔষধটা মানে উৎপাদন করা লাগবে। না উৎপাদন করলে কী হবে, ওই 5 জন লোক মারা যাবে। তো পুঁজিবাদীরা কী করবে, যে এই জিনিসটার দ্বারা একজনের বাঁচা মরা নির্ভর করবে, এটা তাদের মাথায় থাকবে না কখনো। কেননা এইটা এই যে অল্প পরিমাণ লাভ বা এটার খুব বেশি চাহিদা নেই, এজন্য তারা তৈরি করবে না, ঠিক আছে? তার মানে কি, তাদের মূল লক্ষ্যই হলো মুনাফা অর্জন করা। যে পণ্যে তাদের মুনাফা অর্জন হবে তারা সেই পণ্য উৎপাদন করবে, যে পণ্যে মুনাফা অর্জন হবে না সেই পণ্য উৎপাদন করবে না। তাতে যদি কেউ মারাও যায় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। পুঁজিবাদের ফলে আসলে কি হয়, পুঁজিবাদীদের যে কলকারখানা বা শিল্পযন্ত্রের পিছনে যারা কাজ করে তারা হলো সমাজের একদম হতভাগ্য শ্রেণী বা নিঃসহায় শ্রেণী, ঠিক আছে? এরা কি করে, এরা যদি গ্রাম থেকে শহরে আসে কাজকর্মের আসে, কেননা তাদের কোনো জমি জায়গা নেই, তাদের একমাত্র নিজের শরীরের শক্তি ছাড়া আর কিছুই নেই। জমি জায়গা না থাকার কারণে তারা কি করে, তারা গ্রাম থেকে শহরে এসে শহরের বস্তিতে ভিড় করে, ঠিক আছে? আমাদের দেশে যদি দেখেন তো বুঝতে পারবেন, সাপোজ যদি বলি যে যারা মূলত নদীর তীরে বা নদীর চরবর্তী এলাকায় বসবাস করে, নদী ভাঙনের ফলে দেখবেন বেশিরভাগ মানুষের যারা বস্তিতে থাকে তাদের একটা অংশ দেখবেন নদী ভাঙনের ফলে তাদের সব কিছু মানে সহায় সম্বল সব হারিয়ে বসে আছে, ঠিক আছে? তো এরকম তৎকালীন সময়ে তাদেরও জমি জায়গা যাদের ছিল না তারা এই শহরে এসে কী করতো, এই শিল্পযন্ত্রেতে কাজ করতো। পুঁজিবাদীরা তাদের শিল্পপণ্য উৎপাদন করে যে টাকা ইনকাম করতো তা থেকে মানে উৎপাদন যন্ত্রের পিছনে যে খরচ সেগুলো বাদ দিয়ে, নিজেদের মুনাফা বাদ দিয়ে আর অল্প কিছু টাকা এই যে শ্রমিকদের দিত আর কি, শ্রমিকদের পারিশ্রমিক দিত। এবং এই যে উৎপাদন কাজের পরে তার যে পুঁজি হয়ে গেল, এই পুঁজি ধীরে ধীরে বাড়তে থাকে। পুঁজি বাড়তে থাকার কারণে কি হয়, কলকারখানায় নতুন নতুন মেশিন, নতুন নতুন যন্ত্র, অনেক কিছু চলে আসে, ঠিক আছে? তখন কি হয়, তখন তাদের উৎপাদনও বাড়তে থাকে আবার মুনাফাও বাড়তে থাকে। তো একটা সময় আসে যখন মানুষের পরিবর্তে যন্ত্র কাজ করে, তখন কি হয়, তখন হাজার হাজার লক্ষ লক্ষ এই যে শ্রমিকরা এরা বেকার হয়ে যায়। এরা বেকার হয়ে ভিক্ষুক, হাজার হাজার ভিক্ষুক তখন সমাজে ভিড় করে। এটা হলো পুঁজিবাদের একটা ফল, ঠিক আছে? মানে খারাপ ফল বলা চলে। একই সাথে এই যে প্রথমে বলছিলাম যে পুঁজিবাদীদের নিম্নে আর একটা শ্রেণী থাকে যারা মূলত কম পুঁজির মালিক। আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে যখন কলকারখানায় কোনো জিনিস উৎপাদন হয় এবং আরেকটা জিনিস যেটা হাত দিয়ে উৎপাদন করতে হয়, যেমন আমরা যদি বলি মেশিনে একটা কাজ খুব রোবটে একটা কাজ খুব দ্রুত করতে পারে এবং মানুষ যদি করে সেটা অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে কী হয়, যখন নতুন নতুন মেশিন কলকারখানা আসে তখন এই যে জিনিসপত্রগুলোর উৎপাদন খরচ অনেক কমে যায়, ফলে তারা অনেক কম দামে বিক্রি করতে পারে। এজন্য এই যে নিম্নবর্তী যে আরেকটা শ্রেণী ছিল যারা কিছু জমি জমা আছে, তারা এই যে বেশি মানে শারীরিক শক্তির মাধ্যমে এদের তো খরচ বেশি হয় স্বাভাবিকভাবেই, তো তারা দাম কমাইতে পারে না, ফলে তারা এই পুঁজি বাড়াইতে না পেরে, দাম না কমাইতে পেরে তারা নিঃস্ব হয়ে যায়। এক পর্যায়ে একমাত্র মার্কেটে বিরাজ করে কারা, পুঁজিবাদী যে বড় বড় পুঁজিবাদী শ্রেণী। এবার এই যে পুঁজিবাদী শ্রেণী একটা নিঃস্ব হয়ে গেল, আর একটা তো আগে থেকেই নিঃস্ব, ঠিক আছে? তো যখন নতুন নতুন কলকারখানায় মেশিন কলকব্জা আসে তখন শ্রমিকরা যেহেতু বেকার হয়ে পড়ে তাদের কাছে কোনো অর্থ থাকে না। আচ্ছা, এই যে পুঁজিবাদী শ্রেণী যে শিল্পপণ্য উৎপাদন করে এইগুলো আসলে কারা কেনে? কিছু কেনে তাদের সমগোত্রীয় লোকজন, আর সব কেনে সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ যদি ইনকাম না করতে পারে তাহলে কি মানে ক্রয় করবে কীভাবে? তো একটা সময় আসে যখন তারা না খেয়ে বা মানে তাদের কাছে কেনার মতো কোনো পয়সা থাকে না। অন্যদিকে পুঁজিবাদীরা তো টাকা ছাড়া বিক্রি করবে না। তখন কি হয়, তখন একটা সমাজে বা একটা অর্থনৈতিক একটা বিপর্যয় তৈরি হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ব্যবসা সংকট। এটা কি হয়, এই যে উৎপাদিত পণ্য এগুলো সব জমা হয় একটা গোডাউনে, সাপোজ একটা গোডাউনে জমা করে রাখে, আর এদের কাছে টাকা নেই, এরা কিনতে পারে না। একদিকে জিনিসপত্র পচে নষ্ট হয়ে যাচ্ছে আর একদিকে টাকার অভাবে না খেয়ে মারা যাচ্ছে।
এটাই হচ্ছে ব্যবসা সংকট, ঠিক আছে? এক্ষেত্রে পুঁজিবাদীরাও লোকসানের মধ্যে পড়ে। তখন তারা কি করে, তারা নিজেদের মেশিনপত্র বন্ধ রাখতে, শিল্পযন্ত্র বন্ধ রাখতে বাধ্য হয়, কেননা তাদের তো ইনকাম হচ্ছে না, তাহলে শিল্পযন্ত্র চালিয়ে কী করবে? 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ভয়াবহ ব্যবসা সংকট ঘটে, ঠিক আছে? এই মূলত এর পরবর্তীতে এই বিষয় নিয়ে 1936 সালে একটা মুভি আছে চার্লি চ্যাপলিনের। মুভিটার নাম হচ্ছে দ্য মডার্ন টাইমস। আমি সম্প্রতি মুভিটা দেখছি। মুভিটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন, যদি এই কথাটা মাথায় রাখেন যে এটা ব্যবসা সংকটের নিমিত্তে তৈরি হয়েছে। অর্থাৎ মুভিটা খুব মানে হাস্যকর আর কি, কমেডি ফিল্ম জাতীয়, কিন্তু এর ভিতরে যে বাস্তবতা সেটা খুবই মানে নির্মম বাস্তবতা। এই ব্যবসা সংকটের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু 1,30,00,000 মানুষ বেকার হয়ে যায়। তার ফলে কী হবে, এই যে একদিকে গোডাউন ভর্তি খাবার নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে আরেক দল না খেয়ে মারা যাচ্ছে। এটা হচ্ছে পুঁজিবাদের দ্বিতীয় ফল। পুঁজিবাদের আর একটা কুফল হলো গ্রামীণ যে অর্থব্যবস্থা, এই অর্থব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিভাবে? আমরা যদি বাংলাদেশের পরিস্থিতিটাই দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা জানি 2008-9 সাল বা 90-এর দশকে যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশের কুটির শিল্প কিন্তু খুব ভালো অবস্থায় ছিল। এই কুটির শিল্প এখন ধ্বংস হয়ে গেছে। কিভাবে? বর্তমানে শিল্প কারখানায় তৈরি হচ্ছে সমস্ত কুটির শিল্পের জিনিসপত্র। যেমন যদি বলি, এই যে ধান ঝাড়া কুলা আছে, ঠিক আছে? কুলা অনেকে চিনে থাকবেন যাদের গ্রামে বাড়ি। এই কুলাগুলো আমরা ছোটোবেলায় দেখতাম, মানে যারা ঋষি সম্প্রদায় এরা তৈরি করতো। তো এই সাধারণভাবে কুলার একটু দাম বেশি, কেননা তারা বাঁশ কিনে নিজেদের একটা সময় ব্যয় করবে, নিজেদের শ্রম ব্যয় করবে, সব মিলিয়ে এর দাম তুলনামূলক একটু বেশি। তো বর্তমান সময় দেখবেন প্লাস্টিকের কুলা আসছে বাজারে। এই প্লাস্টিকের কুলা ওই যে বাঁশের কুলার জায়গা ধরে নিয়েছে, ফলে কী হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্যে খারাপ অবস্থা এক কথায়। তো এইভাবে হচ্ছে যখন শিল্প বিপ্লব হইলো, তখন শহরে এই শিল্প কারখানায় যেসব জিনিস গ্রামে বেশি দামে পাওয়া যায় সেগুলো কম দামে অন্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়। যেমন প্লাস্টিকের কুলার কথা একটা উদাহরণ দিলাম, এরকমই, ঠিক আছে? ফলে কী হয়, গ্রামীণ অর্থব্যবস্থা একদম ধ্বংস হয়ে পড়ে। তাদেরও আর কিছু করার থাকে না, কেননা তারা এই জাতীয় কাজগুলো জানে এবং এইগুলো পারে। তো তারা যখন এটার মাধ্যমে কোনো ফলাফল পাচ্ছে না, সেক্ষেত্রে তারাও নিঃস্ব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানবো উপনিবেশবাদ কী, তো উপনিবেশবাদ বা কেন হয়, তো উপনিবেশবাদ জানতে গিয়ে পুঁজিবাদের কথা কেন আসলো, বলছি এবার সে বিষয়ে। উপনিবেশবাদের পূর্বশর্ত হলো পুঁজিবাদ, ঠিক আছে? উপনিবেশবাদ সৃষ্টি হওয়ার সবথেকে বড় কারণ হলো পুঁজিবাদী অর্থনীতি। কিভাবে? এই যে শিল্প কারখানা থেকে অনেক শিল্পদ্রব্য উৎপাদিত হচ্ছে এবং এই যে দেশের মানুষ বেকার হয়ে পড়লো, অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়লো, তো এই জিনিসপত্রগুলো কিনবে কারা? প্রথমে বললাম যে জিনিসপত্রগুলো সব গোদামে ভরে নষ্ট হচ্ছে, ঠিক আছে? তো এটাতে তো যারা পুঁজিবাদী শ্রেণী এদের তো ক্ষতির সম্মুখীন হবে। তো তখন তারা কি করবে? তখন তারা চেষ্টা করবে তাদের এই শিল্পদ্রব্য অন্য কোনো অনুন্নত দেশে তারা বিক্রি করতে গিয়ে সাধারণভাবে তো একটা দেশে তাদের নিজস্ব একটা অর্থনীতি ব্যবস্থা আছে, তাই না? নিজস্ব একটা অর্থ ব্যবস্থা আছে। তো আমি যদি একটা দেশে হঠাৎ করে বলি যে আমি এই জিনিসটা বিক্রি করবো, তুমি কি কিনবা? তো সাধারণভাবে সে জায়গায় যে ব্যবসায়িক শ্রেণী বা যারা মূলত পণ্য উৎপাদন করে তারা তো সাধারণভাবে নাকচ করে দেবে। তো এই ক্ষেত্রে পুঁজিবাদীরা কী করতো? তারা তাদের থেকে স্বল্প উন্নত দেশ বা অনুন্নত দেশ, সেইখানে গিয়ে তারা ব্যবসার বাণিজ্যের সুতায় ঢুকতো। এই যে মূলত আমাদের উপমহাদেশে যেভাবে আসছে, ঠিক আছে? তো ব্যবসা বাণিজ্যের সুতোয় ঢোকার পরে একসময় গিয়ে তারা এটা দখল করে নিত। কেন দখল করে নিত? কেননা তাদের এদিকে যে পুঁজি দিয়ে যে শিল্পদ্রব্য উৎপাদন করছে, এই উৎপাদন করা শিল্পদ্রব্য বিক্রি করার কোনো জায়গা নেই। নতুন জায়গা খুঁজতে হলে অবশ্যই তাদের অন্য একটা দেশকে দখল করতে হবে। আচ্ছা, কলোনি বা উপনিবেশ কেন চাই? পুঁজিবাদের যে মালিক এদের নতুন দেশ কেন চাই? এর কারণ হলো যে তাদের দেশে তো অলরেডি একটা মানে অর্থনৈতিক বিপর্যয় চলছে। তাদের দেশে তাদের উৎপাদিত দ্রব্য কেনার লোক নাই, ঠিক আছে? তো এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো তো বিক্রি করতে হবে। তো তারা কিন্তু আবার তাদের সমগোত্রীয় ক্যাপিটালিস্টে যায় না, কেননা সেখানেও সেম অবস্থা বিরাজ করে, ঠিক আছে? একই অবস্থা, অর্থাৎ সেখানেও জিনিসপত্র তৈরি হচ্ছে কিন্তু কেনার লোক নেই। তো এই হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো, যদি তারা অন্য কোনো অনুন্নত দেশে যাইতে পারে বা নিজেদের কলোনি সৃষ্টি করতে পারে, সেখান থেকে কাঁচামাল পাবে এবং সেই কাঁচামাল নিয়ে তারা তাদের দেশে এনে খুব স্বল্প মূল্যে
উৎপাদন করতে পারবে, পণ্য উৎপাদন করতে পারবে, ঠিক আছে? যেহেতু তারা কলোনি মানে কি, আমি তোমার দখল করে নিচ্ছি, তোমার যা কিছু সব আমার। আমি যদি টাকা দেই তাও তোমার কিছু করার নেই, না দিলেও তোমার কিছু করার নেই। যেমন আমাদের যদি উদাহরণ দিতে যাই, তো আমাদের উপমহাদেশে যে নীল চাষের কথা যদি বলি, পুরো পৃথিবীতে নীল বিক্রি করবে তারা, কিন্তু তৈরি করতে হবে আমাদের, ঠিক আছে? এটাই আর কি। এই যে আমাদের দেশের কলোনির যে শ্রমিক, এদের ব্যবহার করে এদের দেশে উৎপাদিত কাঁচামালকে নিয়ে তারা নতুন পণ্যরূপে সৃষ্টি করবে এবং সেগুলো অন্যান্য দেশে বিক্রি করবে। কলোনি কেন প্রয়োজন? সেক্ষেত্রে আরেকটা কারণ হলো যে তারা তো ইতিমধ্যেই তাদের শিল্পদ্রব্য বা শিল্পজাত পণ্য বিক্রি করে অনেক মূলধন বা পুঁজির সৃষ্টি করে ফেলছে। এখন এই পুঁজিগুলো তো খাটাতে হবে বা কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে। তো দেশে তো আর তেমন জায়গা নেই। তো এই ইনভেস্ট করতে হলে কী করতে হবে? অন্য দেশে ইনভেস্ট করতে হবে। এই কারণে তারা আরেকটা অনুন্নত দেশ খোঁজে যেখানে গিয়ে তারা এটা ইনভেস্ট করবে। এই কারণে তারা কলোনিকে অধিকার করতে চায়। এরপরে যদি কলোনি থাকে সেক্ষেত্রে তাদের পুঁজিবাদীদের আরেকটা সুবিধা হয় যে তাদের দেশে যে বেকারত্ব বেড়ে গেছে, এই বেকার মানুষদেরকে তাদের এই উপনিবেশ যে দেশে তারা উপনিবেশ সৃষ্টি করছে, কলোনি সৃষ্টি করছে, এই দেশে এনে তারা তাদের মানে শ্রম দিয়ে খাটাতে পারে, ঠিক আছে? সুতরাং তাদের কী হয়? তাদের দেশের বেকারত্ব কিছুটা হলেও লাঘব হয়। কলোনি যদি অধিকার করতে পারে সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে শ্রমিকদেরও বসে রাখা যায়। কেন? যখন কলোনিতে তারা এই যে আগের যে পণ্যগুলো উৎপাদিত ছিল সেইগুলো বিক্রি করে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তাদের একটা পুঁজির জায়গা তো থাকেই। অন্য যে টাকা, এক্সট্রা টাকা থাকে, অতিরিক্ত টাকা থাকে, এই টাকাগুলো দিয়ে তারা শ্রমিকদের বেতন দিতে পারে। ফলে শ্রমিকরা কোনো ঝামেলা করতে চায় না। কিন্তু যদি এইটা না পারে সেক্ষেত্রে শ্রমিকরা একজোট হয়ে এই যে পুঁজিবাদীদের উপরে আন্দোলন করে, যার ফলে তারা ক্যাপিটালিজমকে টিকিয়ে রাখতে পারে না। সুতরাং ক্যাপিটালিজমকে যদি টিকিয়ে রাখতে হয় সেক্ষেত্রে কলোনি অবশ্যই প্রয়োজন। এখন আপনারা বুঝতে পারছেন যে ক্যাপিটালিজমের সাথে বা পুঁজিবাদের সাথে উপনিবেশের কী সম্পর্ক। যখন তারা এই কলোনি অধিকার করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তখন তাদের কাছে আসে আর এক রকম বিপত্তি। সেটা কি? ক্যাপিটালিজম দেশ তো বা ক্যাপিটালিস্ট দেশ তো একটা না, আরও ক্যাপিটালিস্ট দেশ আছে, ঠিক আছে? তো তাদেরও তো একটা সময় পরে সেইম অবস্থা তৈরি হবে যে জিনিসপত্র কেনার লোক থাকবে না, স্থবিরতা, লক্ষ লক্ষ লোক বেকার হবে। এটা স্বাভাবিক ব্যাপার। তখন কি করবে? তারাও এই কলোনি অধিকার করতে ব্যস্ত হয়ে যাবে, কেননা তাদের কোনো উপায় নেই। তখন তারা যদি অন্য দেশের কলোনি পায় তো ভালো, না পায় এদিকে অন্য দেশগুলো, অন্য ক্যাপিটালিস্ট দেশগুলো যেসব দেশ দখল করে রাখছে সেই সব দেশে এসে হামলা চালায়। হ্যাঁ, আমরা যদি বলি, আমরা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবো। আমাদের ভারতীয় উপমহাদেশে যখন ইংরেজরা আসে, ইংরেজদের আগে কিন্তু অনেকেই আসছে। ডাচ আসছে, ডাচ বা ওলন্দাজ আসছে, এরপরে ফরাসি সবার শেষে আসছে, ফ্রান্সেরা। তো ফরাসিদের সাথেও কিন্তু যুদ্ধ হয়েছে, ওলন্দাজদের সাথেও কিন্তু যুদ্ধ হয়েছে। তার মানে বুঝতে পারছেন অবশ্যই এখন যে কলোনি কেন প্রয়োজন, বা মূলত এই কারণেই আর কি। এই যে পুঁজিবাদ থেকে তাদের দেশের স্থবির অবস্থা বা হ্যাঁ বেকারত্ব এবং নিজেদের শিল্পদ্রব্য, শিল্পজাত পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে তারা অন্যান্য দেশকে অধিকার করতে থাকে বা দখল করতে থাকে। এটাই মূলত উপনিবেশবাদের অর্থনৈতিক কারণ। তো আজ এই পর্যন্তই থাক। ধন্যবাদ। আগামীকাল জানবো ফ্যাসিজম কীভাবে সৃষ্টি হয়, অর্থাৎ পুঁজিবাদ থেকে কীভাবে ফ্যাসিজম সৃষ্টি হয় এবং এই ফ্যাসিজমের কারণেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এটা কীভাবে হয়েছে, বা এটা আমি প্রমাণ করব যে ফ্যাসিজম থেকে কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো।